নমস্কার। আজকে আমি আলোচনা করব হাউ টু গ্রো ইওর পোর্টফোলিও। ইনভেস্টমেন্টের দিক থেকে পোর্টফোলিও কিভাবে বাড়ানো যেতে পারে। এখন পোর্টফোলিও কথাটা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই পোর্টফোলিওটাকে বাড়ানোর জন্য মানে বছরের শেষে একটা মোটা পরিমাণে তৈরি হয়েছে এটা দেখার জন্য অনেকগুলো কি ফ্যাক্টরস রয়েছে। সেগুলোর মধ্যে আমি মোটামুটি এই ফ্যাক্টরগুলোর কথা বলতে পারি। সেটা হলো যে ধরুন আপনার মানে একটা ইনভেস্টারের রিস্ক ক্যাপাসিটি, রিস্ক টলারেন্স, সঠিক টাইম লিমিট বা টাইম হরাইজনটাকে ডিফাইন করা, প্রিন্সিপাল অ্যামাউন্টের পরিমাণটা কতটা রয়েছে, এই সব বিষয়গুলো তো রয়েইছে। এছাড়া এগুলো কি ফ্যাক্টর, তারপর মনে করুন ইন্ডেক্সের ওঠানামা রয়েছে, মার্কেটের একটা প্রভাব রয়েছে, ইত্যাদি ইত্যাদি হাজার রকমের কি ফ্যাক্টরস রয়েছে। অনেক টেকনিক্স রয়েছে, অনেক অ্যাডভান্স টেকনিক রয়েছে। যে সমস্ত ফিনান্সিয়াল অ্যানালিস্টরা রয়েছেন তারা রোজ দিনই প্রায় শয়ে হাজারে অ্যাডভান্স মেথড, অ্যাডভান্স টেকনিক পোর্টফোলিও গ্রো করার জন্য সেগুলো বের করছেন। হাজার মিউচুয়াল ফান্ডের যে সমস্ত সিইওরা বসে আছেন বা ম্যানেজাররা বসে আছেন তারা নিত্য নতুন পদ্ধতিতে আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করার জন্য, যাতে করে আপনি লাভ পান, সেই কারণের জন্য তারা কাজ করে চলেছেন। ফলে যেটা সব থেকে বেটার ফলপ্রসূ হচ্ছে টেকনিকটা, সেই টেকনিকটা মার্কেটে পরবর্তীকালে থিওরি হিসাবে চলে আসছে। তো আপনি একজন সাধারণ ইনভেস্টার, আপনি হয়তো কোনো টিচিং ফিল্ডে কাজ করেন, আপনি সিম্পল একজন টিচার বা একজন সাধারণ ছোটোখাটো বিজনেসম্যান, অথবা কোনোভাবে আপনি এটা ওটা করে কিছু টাকা পয়সা জোগাড় করেন এবং নিজের যে সমস্ত আমি যেভাবে বলেছি, মনে করুন আপনার টোটাল ইনকামের 10% আপনি ইচ্ছে করলেন যে পোর্টফোলিও ইনভেস্ট করবেন, স্টক মার্কেটে ইনভেস্ট করবেন আপনি ইনভেস্টর হিসেবে। তো এই সমস্ত ক্যাটাগরির লোকেদের মানে আমাদের ক্যাটাগরির লোকেদের, মানে আমি খুব একদম বিলো ফিল্ড থেকে উঠে এসেছি, তো এরকম বিলো ফিল্ড ক্যাটাগরির লোকেদের ক্ষেত্রে এত অ্যাডভান্স টেকনিক জানার বোঝার কিছু দরকার নেই। কিন্তু না বুঝে একদম অন্যের সাজেশন অনুযায়ী ইনভেস্ট করে দেওয়াটাও ঠিক নয়। তো নিজে বুঝুন, নিজে বুঝে তারপর ইনভেস্ট করুন, এটা তো আমি আগেই বলেছি। তো দেখুন, এই যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, এটা কিন্তু সব থেকে ভালো বেসিক টেকনিক, যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট অন সাম গ্রোথ স্টক। কিছু খেয়াল করে দেখুন, কিছু গ্রোথ স্টক বাছুন এবং সেটাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, যেটাকে আপনারা সিম্পলি এসআইপি বলে এখন জানেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এরকম কোনো প্ল্যান নেবার দরকার নেই, প্ল্যানটা নিজে নিজে নিন যে আপনি মান্থলি ইনভেস্ট করবেন কত, ধরুন 1000 টাকা আপনি মান্থলি ইনভেস্ট করবেন। তো এই মান্থলি ইনভেস্ট করবেন কিসে না, কিছু গ্রোথ স্টকের ওপরে, একটা গ্রোথ স্টকের ওপরে নয়, কিছু গ্রোথ স্টকের ওপরে। কারণ এই অনেকগুলো টেকনিক রয়েছে, বেসিক টেকনিক, এই বেসিক টেকনিকের মধ্যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটা। আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। তো গ্রোথ স্টক কি, মনে করুন যে সমস্ত প্রশ্নগুলো আসতেই থাকে আর কি, যে হোয়াট ইজ গ্রোথ স্টক। তো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। হোয়াট ইজ গ্রোথ স্টক, হাউ ডু ইউ ফাইন্ড দেম। তো এই ধরনের যে প্রশ্নগুলো, দেখুন হোয়াট ইজ গ্রোথ স্টক, এটা মাথায় আসতে পারে। গ্রোথ স্টকটা কী ব্যাপার, যে গ্রোথ স্টকে যে এসআইপি করতে বলছি আমি, তো এই গ্রোথ স্টকে কীভাবে এসআইপি করা যায়, গ্রোথ স্টকটাই জানলাম না তো এসআইপি করবো কী করে। হাউ ডু ইউ ফাইন্ড দ্য গ্রোথ স্টকস, কীভাবে গ্রোথ স্টক বাছবো। তো এইগুলো নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করছি না, কিন্তু যদিও প্রশ্নগুলো এসে যায় তো কথা দিচ্ছি যে অন্য ভিডিওতে অবশ্যই এগুলো আলোচনা করব আসান ভাষা মে, আমার জ্ঞান মতো সহজ ভাষায়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এসআইপি অন স্টকস এটার উপরে আলোচনা করব। এখন অনেকেরই এই এসআইপি নিয়ে একটা ভ্রান্ত ধারণা রয়েছে। কারণ মনে করা যাক যে এসআইপি শুরু করে দিয়েছে, বেশিরভাগ জনই যেটা ধারণা যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছিস, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে শেয়ার প্রাইসটা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে নামতে চলে যাচ্ছে, তো মার্কেট ডাউনে চলে আসছে, তো এরপর তো সীমাহীন লস,
এখানে যদি 100 টাকা হয়, এখানে স্টক প্রাইস নেমে নেমে 50-এ এসে হাজির হয়ে গেল, তো এবার কি হবে? এ তো পুরো পথে বসে যাওয়ার মতো অবস্থা। এইভাবে বাড়তে বাড়তে যাচ্ছিল দেখে এইভাবে আমরা অবজার্ভ করেছি এতদিন ধরে, এই টাইম স্প্যানেতে অবজার্ভ করেছি, এবং তারপরে দেখা যাচ্ছে ইনভেস্ট করার পর থেকেই যখনই আমি ইনভেস্ট করতে শুরু করলাম স্টক নিচের দিকে নামতে শুরু করে দিল। তো এই এখন যে কন্ডিশনে দাঁড়িয়েছে, এই কন্ডিশনে এসে আমার তো কোনো প্রকারেই লাভ বা কিছু করার অবস্থা নেই। মোটামুটি নিজের যে টাকা পয়সাটা ছিল সেই পয়সাটা একদম হারিয়ে গেছে। তো এই অবস্থায় যদি আমি এসআইপিটা চালিয়ে যাই, তো তাহলে কি আর কোনোদিনও আমি টাকা পয়সাটা ফেরত পেতে পারবো? এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো ইনভেস্টারদের মাথায় আসে, তাদেরকে বলি যে এক তো যদি এই গ্রোথ স্টক সিলেকশনটা, মানে সিলেকশন অফ গ্রোথ স্টক, এটা যদি বেটার হয় তাহলে কিন্তু এই এতদূর পর্যন্ত নামে না, মানে এই পরিমাণ ফ্লাকচুয়েশন নামে না। তবে আমি একবারে গ্যারান্টি দিয়ে বলছি না যে 100 থেকে 50-এ স্টকের ভ্যালু নামবে না, এটা হতেই পারে না। শেয়ার মার্কেটে এভরিথিং ইজ পসিবল, এবং এর কোনো আগের থেকে প্রেডিকশন করা কোনোভাবেই সম্ভব নয়। তো অনেক কিছু চিন্তা ভাবনা করা যায়। তো যদি নেমেও যায় একটা সময় পর, এখানে আপনারা যারা টেকনিক্যাল একটু বোঝেন তাদেরকে বলি 200 ডে মুভিং অ্যাভারেজ, এই 200 ডে মুভিং অ্যাভারেজের থেকে নিচে প্রাইস চলে যেতে পারে। নর্মালি এর ওপরে থাকে 50 ডে মুভিং অ্যাভারেজ, অনেক সময় 50 ডে মুভিং অ্যাভারেজের প্রাইস 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে চলে যেতে পারে। তো এই রকম অবস্থা আসতেই পারে যে কোনো সময়। তো এরপর আপনি যদি এসআইপিটা চালিয়ে যান তাহলে কি হতে পারে? এসআইপিটা যদি চালিয়ে যান তাহলে কি একদম লস হয়ে যাবে? লং টার্মে খেয়াল রাখবেন, লং টার্ম যদি আপনি ইনভেস্ট করতে থাকেন তাহলে এই যে মার্কেটের ওঠানামা বা এই স্টকের ভোলাটিলিটি, এইভাবে ফ্লাকচুয়েশনটাকে ভোলাটিলিটি বলে, তো এটা হয়তো ঠিকঠাক ভোলাটিলিটি নয়। তো এর পরেও কিন্তু একটা প্রবাবিলিটি থেকে যায়, একটা যদি কোম্পানি ভালো হয়, মানে আপনার সিলেকশন অফ গ্রোথ স্টক যদি বেটার হয়, মানে কোম্পানিটা এমন হতে হবে একটা গুড ফান্ডামেন্টালস থাকবে তার। তো এই গুড ফান্ডামেন্টাল যদি থাকে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখতে হবে যে কোম্পানিটার যদি গুড ফান্ডামেন্টাল থাকে তাহলে এটা 50-এ নাম্বার পর, অর্থাৎ এই 200 ডে মুভিং অ্যাভারেজ ক্রস করে যদি নিচের দিকেও প্রাইসটা চলে আসে, তারপরেও কিন্তু স্টকের আবার আপওয়ার্ড মুভমেন্ট নেবার কোনো মানে নিশ্চয়তা নেই তা নয়। অবশ্যই এটা ঘুরে দাঁড়াবে এবং ওপরের দিকে যেতে শুরু করবে, হয়তোবা ব্রেকআউট দেবে 100 প্রাইসটাকে কোনো একটা সময় বিট করে উপরের দিকে প্রাইসটা চলে যেতে পারে। তো আমি একটা এক্সাম্পল নিয়েছি যে এই রিজন অফ এসআইপি। এখন এসআইপিটা আমরা 3টে কারণে করি, যে দেখুন লাম্পসাম তাদের পক্ষে ইনভেস্ট করা সম্ভব যে যারা দীর্ঘদিন ধরে ইনভেস্টার এবং হিউজ লেভেলের ক্যাপিটাল রয়েছে। তো তারা মনে করুন যে 12,000 টাকা এককালীন জোগাড় করে নিয়েছেন। আমি জাস্ট একটা উদাহরণ নিয়ে বলছি, এই প্রশ্নগুলো করবেন, আমার তো 12,000 টাকার অনেক বেশি আছে, তাহলে আমি সেটা নিয়ে কি করব? আমার তো 12,000 টাকাই নেই, আমার তো 10-15 টাকা করে রয়েছে, তাহলে আমি কিভাবে ইনভেস্ট করব? এগুলো নয়, আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র। অ্যাজ পার ইউর ক্যাপাসিটি ইউ ক্যান ইনভেস্ট অর অ্যাভয়েড, মানে ইনভেস্ট করতেই হবে এরকমটা কোথাও বলা নেই, আবার অ্যাজ পার ইউর ক্যাপাসিটি আপনি করবেন। তো সেখানে এই অ্যামাউন্টটাকেই না, আপনি যে অ্যামাউন্টটা নিয়ে ইনভেস্ট করবেন সেই অ্যামাউন্টটাকে আপনি আপনার মতো করে আপনার পোর্টফোলিওতে ডিজাইন করবেন। আমি একটা শুধু উদাহরণ দিলাম মাত্র, বললাম যে 12,000 টাকা অ্যানুয়ালি ইনভেস্ট করার আপনার ওয়ান টাইম ইনভেস্ট করার ক্যাপাসিটি রয়েছে 1 বছরের জন্য। আপনি অনেক কিছু করতে পারেন, আপনি হাজার করে 12 মাস একটা আরডিতে জমা দিয়ে যে ইন্টারেস্ট সহ টাকাটা পাবেন, ইন্টারেস্টটা নিয়ে নিলেন, দিয়ে 12,000 টাকা আপনি ওয়ান টাইম ইনভেস্ট করলেন স্টকের ওপরে। একটা স্টকেরতেও করতে পারেন, আপনি ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে পারেন গ্রোথ স্টকের ওপরে। তো এইভাবে আপনি 12,000 টাকা ওয়ান টাইম ইনভেস্ট করলেন, চুপচাপ বসে রইলেন, ও আপ বা ডাউন গেল, তো আপ নিচের দিকে নামলো, ওপরের দিকে উঠলো, যা হলো বছরের শেষে দেখা গেল যে কোথায় রয়েছে। তো এই যে 1 বছরে রাখবেন না 5 বছর ধরে রাখবেন, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যায়। তো আমি এক্ষেত্রে ধরেই নিচ্ছি যে একদম জেনারেল মিডল ক্লাস পিপলের ওয়ান টাইম 12,000 ইনভেস্ট করার ক্যাপাসিটি নেই। সুতরাং এখানে ওয়ান টাইম ইনভেস্ট করলে
যেমন ক্যাপাসিটির প্রশ্নটা এসে যায়, সেই রকম রিস্ক টলারেন্সের একটা ব্যাপার রয়ে যায়। এটা যখন 100 টাকা ভ্যালুতে যে দেখুন ইনভেস্টমেন্ট স্টার্ট হয়েছিল, এটা নামতে নামতে যখন একদম নিচের দিকে নেমে চলে আসছে, ধরুন 50 রুপিসে নেমে চলে আসলো, হাফ দাম হয়ে যাচ্ছে, তো তখন 12,000 টাকার ভ্যালু এখানে যেটা আপনি 12,000 টাকায় কিনেছিলেন, তখন আপনি আপনার পোর্টফোলিওতে দেখতে পাবেন যে এই ভ্যালুটা দাঁড়িয়ে গেছে 6,000 টাকা। তো এটা চোখে দেখা যাবে না, এটা চোখে দেখা যাবে না এবং ধৈর্য ধরতে পারবেন না যদি নিউলি ইনভেস্টার হন। পরের দিকে যখন বাড়তে শুরু করবে তখন একটু একটু করে বাড়বে, কিন্তু অল টাইমসই দেখিয়ে যাবে যে আপনি লসে আছেন যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালুটা বিট করে 110 ছাড়িয়ে 110-এর ওপরে উঠছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা দেখতে পাবেন না। তো এই সমস্ত কারণের জন্য এসআইপিটা সবথেকে বেটার একটা প্রসিডিওর, যে অল্প অল্প করে ইনভেস্ট করুন, চিন্তা ভাবনা করুন এবং মার্কেটটাকে মিনিমাম মনিটরিংয়ের ওপরে রাখুন। তো তাহলে আপনি যেটা করতে পারবেন, প্রাইস কস্ট অ্যাভারেজিংটা করতে পারবেন। প্রাইস কস্ট অ্যাভারেজিং, এখন এই প্রাইস কস্ট অ্যাভারেজিংটা কীরকম, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন 12 মাসের জন্য নিচ্ছি, এবার আপনি এটাকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর মিনিমাম 3 ইয়ার্স একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে লাভ পেতে গেলে রেকমেন্ড করা হয় মিনিমাম 3 ইয়ার্সের জন্য ইনভেস্ট করুন, বেটার পারফরমেন্সের জন্য 5 ইয়ার্স ইনভেস্ট করুন। তো এই কথাগুলো কোনোটাই ট্রু নয়, আপনি 10 ইয়ার্সও রাখতে পারেন যদি আপনি প্রফিট পান। যদি আপনার মনে হয় রিস্ক টলারেন্স ক্যাপাসিটি আপনার বেরিয়ে চলে যাচ্ছে, 3 ইয়ার্সের কম টাইমে আপনি বেরিয়ে চলে আসতে পারেন, কেউ বলেনি ধরে রাখতে। এই হলো, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। তো চলুন এবারে আমি দেখি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে করে ডিসেম্বর পর্যন্ত এখানে 12টা মাসের নাম লিখে নিয়েছি এবং কারেন্ট প্রাইস অফ স্টক 100, 120, 110 থেকে দেখুন নামতে নামতে 95, 80, 70 পর্যন্ত লোয়েস্ট ভ্যালু 70 পর্যন্ত নেমে গেছিলো। এখন এই যে নাম্বার অফ পারচেস স্টক, আমার কত ক্যাপাসিটি ছিল আমি বলছি, 1000 টাকা পার মান্থ আমার ক্যাপাসিটি ছিল, যে বছরে 12,000 টাকা ইনভেস্ট করব, তো 1000 করে দিয়ে 12 মাসে 12,000 টাকা ইনভেস্ট করার ক্যাপাসিটি রয়েছে। তো এই যে স্টকটাতে আমি ইনভেস্ট করছি, একটা স্টকের কথা বলছি, এখানে একটা স্টকে আমি 1000 টাকা ইনভেস্ট করতে পারবো। এখন পার্টিকুলার একটা স্টকের উদাহরণ দিচ্ছি, এবার আপনি আপনার মতো করে ভাগ করে নেবেন। তো ধরুন 100 টাকা প্রাইস অফ স্টক, তাহলে নাম্বার অফ স্টকস 10, তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমার 1000, এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসে দাম বেড়ে গেছে, দিয়ে 120 টাকা হয়ে গেছে। এখন আমি এখানে 10টা বজায় রাখতে গেলে তো আমার তো 1200 পড়ে যাবে, তো আমি 10 তো বজায় রাখতে এখানে পারছি না। তো এই জায়গায় আমাকে একটু ম্যানেজ করে নিতে হবে বলতে এইখানে আমাকে 8টা স্টক নিতে হবে এবং আমার 960 টাকা, তো প্রাইস বাঁচলো কত, 40 টাকা। এটা ধরুন গ্রিন কালিতে লিখলে বেটার হয়, তো সেই কারণের জন্য আমি এটা প্রাইস কতটা সেভ হচ্ছে আমি গ্রিন কালারে লেখার চেষ্টা করছি, 40 রুপিস। ঠিক আছে, মার্চ মাসে 110 টাকা হয়েছে, 9টা নিয়েছি 90 রুপিস, এখানে সেভ হয়েছে 10। এরপরে এপ্রিলে 101 টাকা, 9টা স্টক নিয়েছি 909 টাকা, তো এখানে 1000 ছিল 909, তাহলে 91 টাকার মতো সেভ হয়েছে। এবার 95 ছিল 10টা, এখানে 50 টাকার মতো সেভ হয়েছে। 80, 12, 40 টাকার মতো সেভ হয়েছে। আবার 70-এ 14, এখানে 20 টাকার মতো সেভ হয়েছে। তো এখন এই যে সেভগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে এই সেভগুলোতে এখন যে লোয়েস্ট প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রাইস ট্রেন্ডটা কি একটা নিচের দিকে চলে এসেছে। এই জায়গাতে আপনি যদি বুদ্ধিমান হন, আপনার কত বেঁচেছে দেখুন, 40, 10, 50, এখানে 50, 100, এখানে 60, 110 এবং এই করে 200 টাকার মতো বেঁচে গেছে। তাহলে 200 টাকা এক্সট্রা যখন আছে, 210 টাকা, এখানে আপনি আরও এক্সট্রা 3টে স্টক নিয়ে নিতেও পারেন। ওকে, এখানে 3টে স্টক আপনি এক্সট্রা নিয়ে নিতেও পারেন। এই টাকাটা তো আপনার জমেই আসছে এবং এটা ইনভেস্ট করার একটা টার্গেট ছিল। এই জায়গাটা হচ্ছে বেটার জায়গা, যে সবচেয়ে কম দামে যখন পাচ্ছি আমি তখন এটাকে বাড়িয়ে নিলাম। হ্যাঁ, হতে পারে এরপরে আবার নেমে আগস্ট মাসে গিয়ে, যে আমি এখানে 85 দেখিয়েছি, আগস্ট মাসে গিয়ে এটা 60-তেও নেমে যেতে পারতো। তো কোনো একটা সময় এখানে এই যে এটা 60-এর দিকে যাবে না 85-এর দিকে যাবে, এটা বোঝার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস একটু আধটু হলেও জানতে হবে। তো এই জানার
ইনভেস্টমেন্ট করতে গেলে যদি জেনে ইনভেস্ট করতে হয় তাহলে জানার কোনো শেষ নেই। আমি বলছি না যে একদম প্রো লাইক পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে, কিন্তু বেসিকগুলো মোটামুটি জানতে হবে। জানলেই এগুলো জানা বোঝা যেতে পারে যে এটা 70 থেকে 60-এর দিকে যাবে না 85-এর ওপরে যাবে। তো এইরকম একটা জায়গার থেকে আপনাকে এই ডিসিশনটা নিতে হবে যে বাড়তি স্টকগুলো আমরা কোন মাসেতে আমি ঢোকাবো। এনিওয়ে আপনি ঢোকাচ্ছেন না, বাড়তি স্টক নিচ্ছেন, আমি ধরে নিয়েছি, এত জটিল করার কোনো ব্যাপার নেই। তো 85-তে 11টা নিয়েছেন, এখানে 935, কত সেভ হচ্ছে আর হিসেব করছি না, কারণ আমরা বাড়তি স্টক নিচ্ছি না। 105 হয়েছিল, 9টা নিয়েছি, 945, এবং এই করে আমরা এই টোটাল 12 মাসের একটা টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমরা দেখছি। এই পুরো প্রাইসটাকে যোগ করলে এখানে আমি দেখতে পাচ্ছি, পুরো প্রাইসটাকে যখন যোগ করে দিচ্ছি তখন দাঁড়াচ্ছে 11,438 টাকা হলো আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। যেখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হওয়ার কথা ছিল, টার্গেটেড ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হওয়ার কথা ছিল 12,000 টাকা, এবং 12,000 টাকায় আমার কেনার কথা ছিল 120টা স্টক। সেখানে দেখা যাচ্ছে 562 টাকা কম দিয়ে আমি স্টক পেয়ে যাচ্ছি কত, 121টা। এই টোটাল স্টকটা যোগ করলে আমি 120-র বদলে আমরা পাচ্ছি 121টা স্টক। কটা স্টক পেলাম, 121টা স্টক পাচ্ছি, এবং এই 121টা স্টকে 562 টাকা আমার সেভ হয়েছে, এবং 121টা স্টক পাচ্ছি 11,438 টাকা। তাহলে এখন একটা স্টকের দাম কত দাঁড়াচ্ছে না, কারেন্ট প্রাইস দাঁড়াচ্ছে 94.53। এটা কোন মাসের পার্সপেক্টিভে দাঁড়াচ্ছে না, এটা ডিসেম্বর মাসের পার্সপেক্টিভে আমরা দেখতে পাচ্ছি 94.53 রুপিস। এই হলো স্টক প্রাইস, কিন্তু এখন ডিসেম্বরে প্রাইস কত, 95। তাহলে দেখুন এখনও পর্যন্ত কিছু পয়সা, অল্প কিছু পয়সা হলেও আমরা মোটামুটি ইয়ার এন্ডিংয়ে প্রাইসটাকে অ্যাভারেজ করে দিতে পেরেছি। হ্যাঁ, এবার আমি এইখানে এমন একটা উদাহরণ দিয়েছি শর্টে বোঝানোর জন্য, যে জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত মিনিমাম ডাউন হয়েছিল, এবং জুলাই থেকে রিকভার করে ডিসেম্বর মাসেতে যে একটা আপ ট্রেন্ড লক্ষ্য করা গেছে। মানে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ডাউন ট্রেন্ড দেখা গেছে স্টকটার, এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আপ ট্রেন্ড দেখা গেছে। ক্লিয়ার? এবার আমরা এই রকম একটা স্টকেতে ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছি। স্টকটা ফান্ডামেন্টালি গুড, এবং যখন তার টেকনিক্যাল বেটার ছিল তখন আমরা ইনভেস্ট করেছি, এবং একটা লং টার্মে ইনভেস্ট করবার চিন্তা ভাবনা করেছি। তো এই প্রাইস কস্টটা অ্যাভারেজ করতে গিয়ে আপনার টাইম লাগতে পারে 1 বছর, টাইম লাগতে পারে 2 বছর। তো সেই সময় পর্যন্ত আপনি যদি এসআইপিটা চালিয়ে যান তাহলে আপনি প্রাইস কস্ট যেটা রয়েছে সেটা অ্যাভারেজ করে নিতে পারেন। এই অ্যাভারেজ করে নেবার ফলে কি হবে, এরপর যদি স্টকটা যখনই ব্রেকআউট দেবে, অর্থাৎ জানুয়ারিতে আপনি স্টার্ট করেছিলেন 110 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে আপনি স্টার্ট করেছিলেন জানুয়ারি মাসে, যখনই স্টকটার প্রাইসটা 100 টাকার থেকে ওপরের দিকে ব্রেক করতে শুরু করবে তখনই কিন্তু আপনার এটাই হলো লোয়েস্ট প্রাইস, 94.53 রুপিস। এইটাই হলো আপনার সব থেকে লোয়েস্ট প্রাইস অ্যাভারেজ কস্ট প্রাইস হিসাবে। এবং যত দিন যাবে, ধরুন ডিসেম্বর পর আবার জানুয়ারি ফেব্রুয়ারি, আপনি যত ইনভেস্ট করে যাবেন আপনার এই প্রাইস ভ্যালুটা তত আস্তে আস্তে কমতে থাকবে। এখন যখনই আপনি ব্রেকআউট পাবেন 100 থেকে উপরের দিকে, যখনই প্রাইসটা যাবে তখনই কিন্তু আপনার প্রফিটের পোর্শনটা ক্রমশ বাড়তে বাড়তে যাবে, এবং এতটা যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না কতটা প্রাইস যেতে পারে। এইভাবে ক্যালকুলেট করবার পর যখন আমি 100 থেকে ব্রেকআউট পাবো তখন কি পরিমাণ প্রফিট আসতে পারে এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা দেখে কিছুটা জানা বা বোঝা গেছে, আগামী দিন আপনাদের ইনভেস্টমেন্ট করতে খুব সুবিধা হবে। তো সঙ্গে থাকবেন, পরের ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।